বিএসইসিতে বা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের যে রিফর্মগুলো যারা করেছেন তারা সবাই গোষ্ঠী স্বার্থর দিকে তাকিয়েছিলেন। আপনারা তো জানেন শেয়ার মার্কেটে কি হচ্ছে, এটা মোটামুটি আমরা এক ধরনের ট্রান্সপারেন্সি রাখছি। এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে শেয়ার মার্কেটে আমরা নতুন নেতৃত্ব নিয়ে এসেছি এবং নতুন নেতৃত্ব যে কাজগুলো করছে আপনাদেরকে জানিয়েছে। এবং নতুন নেতৃত্ব খন্দকার রাশেদ মাকসুদ খানের নেতৃত্বে যে নেতৃত্ব, তারা যেই রিফর্মগুলো নিয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে একটা ব্রডার আউটলাইনও দিয়েছে। সেই অনুযায়ী ওনারা এই মাসের প্রথম দিকেই আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছিলেন এবং এটা নিয়ে একটা বিস্তারিত আলাপ হয়। এই বিস্তারিত আলাপেরও আমরা যে 5টা ব্রড যেটা ডিসিশন হয়েছিল সে বিষয়ে আপনারা সবাই জানেন, আমরা মিডিয়াকে জানিয়েছি, আমি নতুন করে হাইলাইট করতে চাই না। ওনারা আরও 12টা তদন্ত কমিটি করেছিলেন, 12টা তদন্ত কমিটিরই রিপোর্ট সাবমিট হয়েছে, সেগুলো প্রক্রিয়াধীন, সেগুলো নিয়ে লিগাল কি মেজার নেওয়া যায় সেই কাজগুলো হচ্ছে। আবার ওদিক দিয়ে প্রায় গত বছরের আগস্ট আমাদের টেক ওভারের পরের থেকে এই পর্যন্ত কত 1084 কোটি টাকার মতো ফাইন করা হয়েছে বিভিন্ন ব্যক্তিকে। সেইটাও আমার মনে হয় যে খণ্ড খণ্ডভাবে আপনাদের এখানে এসছে। তো একটা জিনিস আমরা দেখছি যে শেয়ার মার্কেটের যেই ধরনের আপনারা গ্রোথ চাচ্ছিলেন সেই গ্রোথটা হয়তো হচ্ছে না, গ্রোথটা হয়তো স্ট্যাগন্যান্ট। তো এইটার কারণে এক ধরনের অনেকের মধ্যে হয়তো বা একটু সংশয় আছে যে আমরা কতটুকু ডিপ রিফর্ম শেয়ার মার্কেটে করছি। আমি এটা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ বিএসইসির বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যিনি চিফ, উনি এটা নিয়ে আরও হাইলাইট করবেন। আমাদের তরফ থেকে যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে বাংলাদেশকে একটা ব্রডার ইকোনমিক এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে আমাদের বাংলাদেশের ইকোনমি টেক অফ করে। ইকোনমির গ্রোথ যদি টেক অফ করে তাহলে যেটা হবে যে এটার ইম্প্যাক্ট অটোমেটিক্যালি আপনার শেয়ার মার্কেটে পড়বে। তো এই আলোকে যতগুলো রিফর্ম দরকার ইকোনমির, প্রত্যেকটা রিফর্ম নেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে, প্রথম রিফর্মটা কি, যে আমাদের ব্যাংকিং ব্যবস্থা একদম দুর্বল ছিল এবং ব্যাংকিং অবস্থা টোটালি একটা মানে স্যার যেটা বলেন যে একটা আর্থকোয়েকের মতো সব কিছু লণ্ডভণ্ড অবস্থা। সেইখান থেকে আমরা ব্যাংকিং ব্যবস্থাকে আমরা একটা গহ্বর থেকে তুলে এনে পাহাড়ে উঠানোর চেষ্টা করছি, সেই জায়গায় আছে। তো ব্যাংকিং ব্যবস্থা আপনারা দেখেছেন, এটার জন্য যে রিফর্মগুলো নেওয়া হয়েছে সেগুলো নিয়ে সেন্ট্রাল ব্যাংক আপনাদেরকে জানাচ্ছে। এবং সবচেয়ে বড় যে আমরা প্রায় 2 সপ্তাহ হলো আমরা কারেন্সি ফ্লোট করা হয়েছে বাংলাদেশের এই ফরেন এক্সচেঞ্জ যে এবং দেখেন টাকা কিন্তু কোনো ডিপ্রিশিয়েট হয় নাই, টাকা তার মানটা ধরে রেখেছে। এবং এটার কারণ হচ্ছে এটা শো করে যে বাংলাদেশের যে রিফর্মটা সেটা সব জায়গায় একটা গুড সিগন্যাল দিয়েছে যে এর ইকোনমি খুবই ডিপ, গ্রোথের মোমেন্টামটা আসবে এবং বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, এটার একটা ইন্ডিকেশন। এবং আপনি সে অনুযায়ী আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে আমাদের খুব শীঘ্রই রিজার্ভ আরও বাড়বে, খুব দ্রুত এটা $30 বিলিয়ন ছাড়িয়ে যাবে। আমরা আশা করছি এই গ্রোথটা, রিজার্ভের গ্রোথটা এক্সেলারেট হবে এটার কারণে। এবং অলরেডি আমরা কিছু বিজনেসম্যানের সাথে কথাও বলেছি, তারা অনেক পুরো গত বছর বা তারও আগে যখন হাসিনার শেষ আমলের দিকে দেখবেন যে সবাই কিন্তু ডলারের একটা ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা আমরা বলতে পারি এখন আর নেই। এক্সচেঞ্জ রেট স্ট্যাবিলাইজ হওয়ার কারণে মার্কেটে ডলার আছে। যে কেউ ভাবতে পারতেছেন যে যখন তখন ইম্পোর্টের কোনো রেস্ট্রিকশন নাই, সবাই আছেন। এবং সেটার রিফ্লেকশনটা আপনারা চিটাং পোর্টের ইম্পোর্টের ফিগারে দেখছেন, যথেষ্ট গ্রোথ হচ্ছে। এটা টিইউজ মানে যে এটা কন্টেনারের গ্রোথটা আপনারা দেখবেন, সেখানেও স্পষ্ট গ্রোথ দেখা যাচ্ছে। এবং সেন্ট্রাল ব্যাংকের যে আমদানি রপ্তানির যে গ্রোথ ওইখানেও স্পষ্ট দেখা যাচ্ছে। এটা ছিল হলো ব্যাংক সংক্রান্ত আমাদের রিফর্ম। আরেকটা হচ্ছে যে খুব বড় রিফর্ম হচ্ছে এফডিআই না আনলে, এফডিআই যদি আসে বাংলাদেশে সেটার ইম্প্যাক্টটা ব্রডার ম্যাক্রো ইকোনমিতে পড়ে। ব্রডার ইকোনমিতে পড়লে যেটা হয় যে অন্যান্য কোম্পানিগুলোও এটার দ্বারা বেনিফিটেড হন।
একটা বড় কোম্পানি এসে যদি বাংলাদেশে $100 মিলিয়ন একটা প্ল্যান্ট করেন, তাহলে বাংলাদেশের যে স্টিল ফ্যাক্টরি আছে সে তার কাছে স্টিল বিক্রি করতে পারে, যে ইটের বিক্রিন যে চালান সে বিক্রি করতে পারে। এই যে মানে ব্রডার একটা ইম্প্যাক্ট পড়ে, সেই ইম্প্যাক্টে আমরা চাচ্ছি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কতটা ইজি ওয়েতে আনা যায় এবং এটা কত দ্রুত আনা যায়। আমাদের জুলাই সেপ্টেম্বর, যেখানে আমরা খণ্ডিত সময়, গত বছর জুলাই সেপ্টেম্বরে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট খণ্ডিত সময়ে আপনারা দেখেছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট খুবই নোজ ডাইভ করেছিল, সেটার জন্য অনেকে আমাদেরকে ব্লেম করেন, খুবই আনফর্চুনেটলি। ওই সময় একটা রেভলিউশন হয়েছে, বিপ্লব হয়েছে সে, এবং এইটার মধ্যে 1.5 মাস হাসিনাই ক্ষমতায় ছিল, আমরা বাকি সময়টা ছিলাম। কিন্তু দেখা যায় যে কেউ কেউ বলতে চান যে ইন্টারিম গভর্নমেন্টের এই সময় এফডিআই কমে গেছে। এফডিআই আপনারা পরের কোয়ার্টারে দেখেন, অক্টোবর টু ডিসেম্বরের কোয়ার্টারে এটা কিন্তু কামব্যাক করেছে $490 মিলিয়ন, এবং তারপরে এটার একটা এক্সিলারেশন আছে। আমরা আশা করছি যখন এই গভর্নমেন্টের মেয়াদটা শেষ হবে সেই সময় এফডিআই একটা বড় একটা জাম্প দিবে, অনেক বেটার জায়গায় যাবে। এটার দুইটা কারণ আছে। এটা একটা কারণ হচ্ছে আমরা চিটাং পোর্টের আমরা ডিপ রিফর্ম করতে চাচ্ছি। চিটাং পোর্টটাকে আমরা চাচ্ছি যাতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যাতে চিটাং পোর্টকে ম্যানেজ করতে পারে। টার্মিনাল ম্যান আমরা চিটাং পোর্টকে কাউকে দিচ্ছি না, চিটাং পোর্টের টার্মিনাল যাতে তারা ইনভেস্ট করেন, ম্যানেজ করেন। সোফার আমরা তাদের কাছ থেকে অ্যাসুরেন্স পেয়েছি যে তারা $3 বিলিয়ন মতো ইনভেস্ট করবে, এবং এই চিটাং পোর্টের যদি এফিসিয়েন্সি লেভেল আমরা অনেক দ্রুতভাবে যদি আমরা এগিয়ে নিতে পারি, সেটার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হবে পুরো বাংলাদেশের ইকোনমিতে। পুরো ওয়ার্ল্ডের এখন যে ট্রেডের যে একটা প্রোটেকশনিজম চলছে গ্লোবাল ট্রেডে, সেই জায়গায় আমরা একটা বেনিফিটের জায়গায় আছে, আমরা খুব দ্রুত এটা থেকে বেনিফিট পেতে পারি। কীরকম? যেমন ধরেন আপনারা বড় বড় দেশ এর এগেনস্টে ওর এগেনস্টে এক ধরনের ট্যারিফ ইম্পোজ করছে। এই ট্যারিফ ইম্পোজ করার কারণে যেই ফ্যাক্টরিগুলো হচ্ছে লো কস্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, তারা আসলে খুঁজছে যে তারা কোন দেশে গেলে তাদের এই ধরনের ট্যারিফ তাদের ফেস করতে হবে না, কোন দেশে গেলে তাকে লেবারটা লো কস্টে করতে পারবে। তো বাংলাদেশের চেয়ে বেটার ডেস্টিনেশন পুরো বিশ্বে এখন নাই। তো সেই আলোকেই আমাদের চিফ অ্যাডভাইজার চাচ্ছিলেন বাংলাদেশকে, এইটা একটা গোল্ডেন পিরিয়ড যাচ্ছে, বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার। কিন্তু ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার মূল শর্ত হচ্ছে যে আপনার পোর্টকে এফিশিয়েন্ট করতে হবে, পোর্টের এফিসিয়েন্সি অন্য মাত্রায় নিতে হবে। তো এই অন্য মাত্রায় নেওয়ার টেকনোলজি আমাদের নাই, আমাদের সেই নো হাউটা নাই, এবং ওই ম্যানেজমেন্ট স্কিলটাও আমাদের তৈরি হয়নি। তো এটার জন্য আমরা বিদেশের সবচেয়ে বড় বড় কোম্পানির সাথে কথা বলছি, দুবাই পোর্ট ডিপি ওয়ার্ল্ডের সাথে কথা বলছি, এপি মুলার মার্কসের সাথে কথা বলছি, এবং সিঙ্গাপুরের পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটির সাথে কথা বলছি। এর ফলে যেটা হবে, ওরা যদি ম্যানেজ করেন তাহলে আমাদের পোর্ট এফিসিয়েন্সি বাড়বে, আর পোর্ট এফিসিয়েন্সির দিকে তাকিয়ে থাকে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিংয়ে ইনভেস্ট করেন, তারা তখন চিন্তা করবে যে ওকে দিস ইজ হাই টাইম টু ইনভেস্ট ইন বাংলাদেশ। আমাদের দেখেন আমরা শেখ হাসিনার সময় 100টা ইকোনমিক জোন করা হয়েছিল, কিন্তু সবগুলো পড়ে রয়েছে, মানে মহিষের বাথান হয়ে গেছে, কেউ আসছে না। তো আমি জায়গা অ্যাকোয়ার করে রেখে দিয়েছি, এত কস্ট দিয়ে এত টাকা দিয়ে আমরা জায়গা অ্যাকোয়ার করে রেখে দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে ইনভেস্টররা আসতেছে না। এই ইনভেস্টররা না আসার মূল কারণ হচ্ছে আমার পোর্ট এফিসিয়েন্সি নাই। আমার এখান থেকে সে দ্রুত একটা জিনিস বানিয়ে বিদেশে নেওয়ার মতো তার সে মনে করে আমরা এখনো সেই লজিস্টিক্যাল চ্যালেঞ্জটা মিট করার মতো পর্যায়ে যাইনি। এটা আমাদের দেখতে হবে। আর এইটা যদি আমরা করতে পারি, মানে এফডিআই আমরা যদি ঠিক করতে পারি, প্রচুর আনতে পারি, আর ওভারঅল যদি আমাদের ম্যাক্রো ইকোনমি যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমরা মনে করছি যে বাংলাদেশে এটার ইম্প্যাক্টটা যে ক্যাপিটাল মার্কেটে পড়বে। ক্যাপিটাল মার্কেট গ্রো করতে বাধ্য। আর ক্যাপিটাল মার্কেটে আর একটা বিষয় হচ্ছে যে ইনফ্লেশনকে কমানো, এটা আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। এটা প্রথম থেকেই আমরা খুবই প্রথমে যেটা হয়েছে যে আমরা
ইন্টারেস্ট রেটকে হাইক করে করতে 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 এখন বোধহয় 10%-এর বেশি, ওইটা করার পরে আমরা দেখছি যে ইনফ্লেশন কমা শুরু হয়েছে এবং আমাদের আশা, যেটা আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলেছেন, এই বছরের শেষে যে এটা 5%-এর নিচে আনবে। এটা আনা মানে কি? এটার মানে হচ্ছে যে আপনার যে ওয়েজ, যেটা আপনি যে বেতনটা প্রতি বছর বাড়ে, আপনার বেতনের গ্রোথটা ইনফ্লেশনের চেয়ে বেশি হবে। আপনি মনে করবেন যে না, আপনার সেভিংসটা কিছু হলেও আপনার সেভিংস থাকবে। এটার একটা পুরো বাংলাদেশে এটার একটা ইম্প্যাক্ট পড়বে। আমরা আশা করছি এটা বাংলাদেশের জনজীবনে দ্রব্যমূল্যের যে স্থিতি নিয়ে আসবে এবং জনজীবনে আরও এটা একটা খুব বড় রকমের ইম্প্যাক্ট হবে। ভালো মানুষের জীবনযাত্রার ব্যয় কমবে। এটা একটা এই ইকোনমিক, এই ব্রডার এই তিনটা জায়গায় খুব ইন্টারিম গভর্নমেন্ট খুব জোর, আমি বলবো স্ট্রেস দিয়েছেন যাতে এই জায়গাগুলো খুব দ্রুত কাজ করে এবং আপনারা দেখছেন প্রত্যেকটা জায়গায় কাজ করছে। কারেন্সি ফ্লোট হয়েছে, তারপরে আমরা এফডিআই আসা শুরু হয়েছে। এই জাস্ট 1 জুনে আপনি দেখবেন যে চায়না থেকে আসছেন একজন কমার্স মিনিস্টারের নেতৃত্ব 150 জনের মতো চাইনিজ ইনভেস্টররা আসছেন। চাইনিজ ইনভেস্টররা তারা লো কস্ট ম্যানুফ্যাকচারিং এর পৃথিবীতে তাদের ধারে কাছে কেউ নেই, ওনারা এত এফিশিয়েন্ট। এটা সত্যিকার অর্থে ইউরোপিয়ান বা নর্থ আমেরিকান এরাও ওনাদের সাথে পারেন না, অন্তত লো কস্ট ম্যানুফ্যাকচারিং এ। চাইনিজরা যদি বাংলাদেশে আসেন, আমরা যেই জব গ্রোথটা চাচ্ছি, এটা প্রচুর দ্রুত জব গ্রোথটা হবে। অন্যান্য ইকোনমির ক্ষেত্রে এনবিআর এর 2 ভাগ করাটা এই গভর্নমেন্টের একটা প্রায়োরিটি, কারণ হিস্টোরিক্যালি আপনারা যদি দেখেন, আপনারা সবাই ইকোনমিক ডেটা জানেন এবং এখানে যারা ভেটারেন জার্নালিস্ট আছেন তারা জানেন যে আমাদের ট্যাক্স কালেকশনটা সবসময় কম ছিল। এটার কারণ হচ্ছে আমরা প্রচুর ট্যাক্স এক্সেমশন দিয়েছি এবং ট্যাক্স কালেকশনের যে সিস্টেমটা খুব ইনএফিশিয়েন্ট ছিল। তো চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট এই জায়গাটায় খুব ফোকাস দিয়েছেন, সেই আলোকেই কিন্তু এনবিআরকে 2 ভাগ করা হয়েছে। এটার ফলে যেটা হয়েছে যে আমরা মনে করি যে ট্যাক্স কালেকশন বাড়বে, আর ট্যাক্স কালেকশন বাড়লে হয় কি, আপনি আপনার মতো করে স্পেন্ড করতে পারেন। আপনি আপনার এই যে আপনার বাড়ছে, আপনার ফরেন ডেট সার্ভিসিংটা আপনার বাড়ছে, সেটাকে তো আপনার ম্যানেজ করতে হবে। আপনার বাজেটের একটা বড় অংশ চলে যায় ফরেন ডেট সার্ভিসিং এর জন্য, আপনার ট্যাক্স কালেকশন বাড়লে ওইটা কমে আসে। আর আপনি যেটা হয় যে আমাদের দেশে সত্যিকার অর্থে এই বড় ফ্যামিলি এখন নাই, বড় ফ্যামিলি খুবই কম, সবাই ফ্যামিলি প্ল্যানিং জেনারেশন। এই ফ্যামিলি প্ল্যানিং জেনারেশনটা এখন বৃদ্ধ হচ্ছেন, যাদের 1টা বা 2টা ছেলে মেয়ে। এই যে যারা 1টা বা 2টা ছেলে মেয়ে নিলেন, এই বৃদ্ধা এদেরকে কে দেখবে যদি তাদের ছেলে মেয়েরা না দেখেন? পুরো পৃথিবীতে এদের লক্ষ্য রাখেন হচ্ছে সরকার এদেরকে স্টাইপেন্ড দেয়, কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমরা রেভিনিউ বেশি আনতে পারছি না বলে আমরা এই লোকগুলোর স্টাইপেন্ড আমরা বাড়াতে পারি নাই। আপনি যদি শেখ হাসিনার আমলটা দেখেন, আপনি যে উইডোদেরকে, বৃদ্ধদেরকে, ডিসেবল পিপলদেরকে আপনি 1 দশকের মধ্যে ওদের 500 টাকায় দিয়ে রাখছেন। টাকার দাম যখন 70 টাকা ছিল ডলার এগেনস্টে, তখনও একজন 500 টাকা পেত। টাকার দাম যখন উনি ছাড়ার সময় তো 120 টাকা, তখনও 500 টাকা পাচ্ছেন। তাহলে কি আমি এফেক্টিভলি যেই লোকগুলো বাংলাদেশের যাদের ছেলে মেয়ে যাদেরকে টানতে পারছে না, যেমন একজন বৃদ্ধা, ওনারা তো দেখা গেল যে ওনার একটা মাত্র ছেলে থাকে ঢাকায়, সে নিজেই চলে না, তাদের এই বৃদ্ধাকে কে দেখবে? তার আত্মীয় স্বজন কিছু দেখেন, কিন্তু এটা অন্যান্য দেশে যেটা হয়েছে স্টেট তাদেরকে এক ধরনের স্টাইপেন্ড দেন, কেউ পেনশন দেন, কেউ যারা রিচ তারা পুরো ফুল পেনশন দেন। তা আমাদের দেশে আমরা এই সোশ্যাল স্পেন্ডিংটা বাড়াইতে পারতেছি না। এটার মূল কারণ হচ্ছে আমরা তো ট্যাক্স বেশি কালেক্ট করতে পারি না। সেই জন্য ট্যাক্স কালেকশনটা খুবই জরুরি। প্রফেসর ইউনূসের যে ইকোনমিক রিফর্মসের ওয়ান অফ দ্য মেজর পিলার হচ্ছে যে আমাদের ট্যাক্স কালেকশনটা বাড়াতে হবে। সেটা তো পারা যাচ্ছে না, এখন অনেকে এটাকে প্রোটেস্ট করছেন, কিন্তু এইটা কতটা ভাইটাল, এটা ছাড়া বাংলাদেশে সত্যিকার অর্থে ডেভেলপমেন্ট স্পেন্ডিং আপনি করতে পারবেন না। মানুষের হতদরিদ্র মানুষের পাশে আপনি দাঁড়াতে পারবেন না, আপনার তো ট্যাক্সের বাণী আপনি করছেন না।
এই জায়গাটা উনি দিচ্ছেন। আমরা মনে করি যে এই প্রত্যেকটা জায়গা যদি ভালোভাবে অ্যাড্রেস করা হয় সেটার ইম্প্যাক্ট যায় যে ক্যাপিটাল মার্কেটে পড়বে। কিন্তু ক্যাপিটাল মার্কেট হচ্ছে ওটা ইকোনমির হার্টবিটটা ক্যাপিটাল মার্কেটে যে বোঝা যায় যে আমরা যে ইকোনমিক হেলথটা কত সেটা যে ক্যাপিটাল মার্কেটে রিফ্লেক্ট হয়, বা যদি এক্সপেকটেশনও থাকে যে হেলথটা ভালো হবে তাহলে ওইটা রিফ্লেক্ট হয়। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা গত মিটিংয়ে চিফ অ্যাডভাইজারের সাথে যে বিএসসিসির যে মিটিংটা হয়েছে সেখানে এসছে। একটা বড় বিষয় হচ্ছে যে হিস্টোরিক্যালি বিএসসিসিতে বা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের যে রিফর্মগুলো যারা করেছেন তারা সবাই গোষ্ঠী স্বার্থর দিকে তাকিয়েছিলেন। এই গোষ্ঠীটা একটা পারপাস সার্ভ করছে, তার যে রাইভাল সে আর একটা পারপাস সার্ভ করছে। ফলে দেখা যাচ্ছে যে যারা বড় বড় এখানে প্লেয়ার তারা সবসময় বেনিফিটেড হয়েছে। জেনারেল যারা খুব ছোট ট্রেডার, যারা সেভার্স বলা যায়, শেয়ার মার্কেটে শেয়ার কিনে সেভিং করছেন, তারা সবসময় বেশিরভাগ সময় বেনিফিটেড হন নাই বা চিটেড হয়েছেন, ম্যানিপুলেশনের শিকার হয়েছেন। এই ম্যানিপুলেশনটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ওয়েতে এই কিছু কিছু গোষ্ঠী যারা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এই কাজগুলো করেছে। কিন্তু এদের এগেনস্টে কি হিস্টোরিক্যালি কি কোনো গভর্নমেন্ট ঠিকমতোভাবে এদের এগেনস্টে কোনো অ্যাকশন নিয়েছে? ওই মিটিংয়ে এই ধরনের কথা এই ডিসকাশনটা খুবই জোরালোভাবে এসছে যে আসলে আমরা কেন নিতে পারছি না। এটার কারণ হচ্ছে মিটিংয়ে বলা হয়েছে যে পুরো শেয়ার মার্কেটটা হয়ে গেছে ডাকাতদের আড্ডা। এই ডাকাত গেলে আর এক ডাকাত আসতেছে, ঠিক আছে, আপনি যাকে নিয়ে আসতেছেন সে আর একটা ডাকাত। তো এই জায়গায় যে রিফর্মের জায়গা, প্রফেসর ইউনূস এসে বলছেন এখানে খুব স্ট্রং এবং খুব গভীর রিফর্ম করতে হবে। এই রিফর্মটা যে করবে তারা হচ্ছে এই গোষ্ঠী স্বার্থের অনেক দূরের লোক, তারা এসে করবে, তারা নির্মোহভাবে রিফর্ম করবে। পুরো বিশ্বেই শেয়ার মার্কেটের খুব গভীর রিফর্ম হয়, ভালো জায়গায় যায়। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে যারা রিফর্ম করতে চান তারা আসলে আর একটা ধান্দাবাজ গ্রুপ। তো এই জন্য প্রফেসর ইউনূস এই গত মিটিংটা সবচেয়ে যেটা এমফাসিস দিয়েছেন যে সেট অফ ফরেন এক্সপার্ট যারা শেয়ার মার্কেট কিভাবে গ্লোবালি রিফর্ম করা যায়, গ্লোবাল স্ট্যান্ডার্ডে আনা যায়, সেটাই যেন খুব দ্রুত তাদেরকে নিয়ে আসা হয়। এটার জন্য একটা 3 মাসের টাইমলাইন দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যেও তারা এসে শেয়ার মার্কেটের কি কি করণীয় সেটা তারা বলবেন এবং সেই অনুযায়ী খুব দ্রুত অ্যাকশন নেওয়া হবে। এটার ফলে আমরা আশা করছি ওইটা যখন হবে বাংলাদেশে অন্তত শেয়ার মার্কেটটা কোনো গোষ্ঠীর কাছে হোস্টেজ হয়ে থাকবে না। কোনো গোষ্ঠী যেন মনে না করেন যে এখান থেকে আমি আমার মতো করে টাকা বানাবো। বছরের পর বছর হয়েছে, আমরা দেখেছি আমাদের আশেপাশে যারাই একটু শেয়ার মার্কেটে ইনফ্লুয়েন্সিয়াল পিপলের আশেপাশে ছিলেন তারা সবাই কোটিপতি হয়ে গেছেন। সেই জায়গাটা যাতে না হয়, অর্ডিনারি শেয়ার হোল্ডারের জন্য ইন্টারেস্টটা প্রোটেক্ট হয়, এই জায়গাটা প্রফেসর ইউনূস বারবার এটা এমফাসিস দিয়েছেন। এবং এই জন্য বললাম যে দুইটা জায়গায় আমরা যদি ওভারঅল ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন খুব ভালো হয় আর এইখানে যদি ডিপ রিফর্ম হয় শেয়ার মার্কেটে, আশা করা যায় বাংলাদেশের শেয়ার মার্কেট একটা নতুন উচ্চতায় উঠবে খুব দ্রুত।